ধূমপান, মদ্যপান এবং মাদক সেবন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। Any digital piracy of this content is a criminal offense. এই গল্পের সত্য আনন্দ পাবলিশার্স প্রাইভেট লিমিটেড কর্তৃক সংরক্ষিত। স্টোরিলাইন ইউটিউব চ্যানেল প্রেজেন্স আজ আপনাদের জন্য শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের রচনা অবলম্বনে অশরীরী গল্পের সূত্রধর এবং গল্প পাঠে আমি চান্দ্রিক। শুরু হচ্ছে শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের লেখা রোমহর্ষক ভূতের গল্প অশরীরী। আজকের গল্পটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন অ্যান্ড ডোন্ট ফরগেট টু ক্লিক দ্য বেল আইকন। তাহলে শুরু করা যাক। অদ্ভুত জিনিস বুঝলে, কিন্তু আগে থাকতে কিছু বলবো না। আমাদের আবদুল্লাহ কুঁজিরাকে জানো তো, সাহেবদের কুটি থেকে পুরনো বই শের দরে কিনে বিক্রি করতে আসে। তারই কাছ থেকে এটা কিনেছি। ঝাঁকায় করে এক গাদা বই নিয়ে এসেছিল। বইগুলো ঘাঁটতে ঘাঁটতে দেখি একটা বাংলায় লেখা ডায়েরি। নগদ 2 পয়সা খরচ করে তৎক্ষণাৎ কিনে ফেললাম। অমূল্য দৈবক্রমে আজ ক্লাবে আসেনি, তাই বাগবিতণ্ডায় বেশি সময় নষ্ট হলো না। বড়দা বলল, পড়ি শোনো, বেশি নয়, শেষের কয়েকটা পাতা খালি পড়ে শোনাবো। আর যা আছে তা না শুনলেও কোনো ক্ষতি নেই। এ ডায়েরির লেখক কে তা ডায়েরি পড়ে জানা যায় না, তবে তিনি যে কলকাতা হাইকোর্টের একজন অ্যাডভোকেট ছিলেন তাতে সন্দেহ নেই। ল্যাম্পটা একটু বাড়িয়ে দিয়ে বড়দা পড়তে আরম্ভ করলো। 7ই ফেব্রুয়ারি। আজ মুঙ্গেরে এসে পৌঁছলাম। স্টেশন থেকে পীরপাহাড় প্রায় মাইল 3 দূরে, শহরের বাইরে। মুঙ্গের শহরের যতটুকু দেখলাম কেবল ধুলো আর পুরনো সেকেলে বাড়ি। যা হোক, আমাকে শহরের মধ্যে থাকতে হবে না, এটাই রক্ষা। স্টেশন থেকে আসার পথে কেল্লার ভিতর দিয়ে আসলাম। কেল্লাটা মন্দ নয়, পুরনো মীর কাসিমের আমলের কেল্লা, গড়খাই দিয়ে ঘেরা। প্রাকারের ইট পাথর অনেক স্থানে খসে গিয়েছে। বড় বড় গাছ উঁচু পাঁচিলের ওপর জন্মে শুষ্ক গড়খাইয়ের দিকে ঝুঁকে পড়েছে। একদিন এই গড়ের পাঁচিলে সতর্ক শান্তি পাহারা দিত। প্রহরে প্রহরে দুর্গদ্বারে নাকারা বাজত। সন্ধ্যার সময় লোহার তোরণদ্বার ঝনাত করে বন্ধ হয়ে যেত। কল্পনা করতে মন্দ লাগে না। পীরপাহাড়ের বাড়িখানা চমৎকার। এমন বাড়ি যার, সে চিরদিন এখানে থাকে না কেন, এই আশ্চর্য। যা হোক, পাহাড়ের উপর নির্জন প্রকাণ্ড বাড়িখানাতে একাকী 1 মাস থাকতে পারবো জেনে ভারী আনন্দ হচ্ছে। বন্ধু কলকাতায় থাকুন, আমি এই অবসরে তার বাড়িটা একটু ভোগ করে নিই। কলকাতা হাইকোর্টে প্রায় 1.5 মাস ধরে প্রকাণ্ড দায়রা মোকদ্দমা চালাবার পর সত্যই বিশ্রাম করতে হলে এমন শান্তিপূর্ণ স্থান
আর নেই। আমার শরীর যে ভেঙে পড়েছে তার কারণ শুধু অত্যধিক পরিশ্রম নয়, মানুষের সাথে অবিশ্রাম সংঘর্ষ। যে লোক মিথ্যে কথা বলবে বলে দৃঢ় সংকল্প করে এসেছে, তার পেট থেকে সত্য কথা টেনে বার করা এবং যে হাকিম বুঝবে না তাকে বোঝাবার চেষ্টা কিরূপ বুক ভাঙা ব্যাপার, তা যিনি এ পেশায় ঢুকেছেন তিনিই জানেন। মানুষ দেখলে এখন কেমন ভয় হয়, কেউ কথা বলবার উপক্রম করলেই পালাতে ইচ্ছে করে। তাই একেবারে নিঃসঙ্গভাবে চলে এসেছি, বামুন চাকর পর্যন্ত সঙ্গে আনিনি। ইকমিক কুকার সঙ্গে আছে, তাতে নিজে রেঁধে খাওয়া যাবে। কি সুন্দর স্থান, পাহাড়ের ঠিক মাথার উপর বাড়িটা। চারিদিকের সমতল ভূমি থেকে প্রায় 300-400 ফুট উঁচুতে। ছাদের উপর দাঁড়ালে দেখা যায় একদিকে দিগন্ত রেখা পর্যন্ত বিস্তৃত গঙ্গার চর, তার উপর এখন সর্ষে জন্মেছে। সবুজ জমির উপর হলুদ বর্ণ ফুলের স্ফুলিঙ্গ, চেয়ে চেয়ে চোখ স্নিগ্ধ হয়ে যায়। অন্যদিকে যতদূর দৃষ্টি যায় অগণ্য অসংখ্য তালগাছের মাথা জেগে আছে, আরও কত প্রকারের ঝোপঝাড় জঙ্গল। তার ভিতর দিয়ে গেড়ি মাটি ঢাকা পথটা বহু নিম্নে গোলাপি ফিতের মতো নেমে গেছে। এ যেন কোন স্বর্গলোকে এসে পৌঁছেছি। বাড়িতে একটা মালি ছাড়া আর কেউ নেই। সেই বাড়ির তত্ত্বাবধান করে এবং 2-4টে মৃতপ্রায় গোলাপ আছে, তাতে জল দেয়। জল পাহাড়ের উপর পাওয়া যায় না। পাহাড়ের পাদমূলে রাস্তার ধারে একটা কুয়া আছে, সেখান থেকে আনতে হয়। মালিটার সাথে কথা হয়েছে, আমার জন্য 2 ঘড়া জল রোজ এনে দেবে। তাতেই আমার স্নান ও পান 2 কাজই চলে যাবে। মালিটাকে বলে দিয়েছি পারতপক্ষে যেন আমার সম্মুখে না আসে, আমি একলা থাকতে চাই। 8ই ফেব্রুয়ারি। কাল রাত্রে এত ঘুমিয়েছি যে জীবনে বোধহয় এমন ঘুম হয়নি। রাত 9টার সময় শুতে গিয়েছিলাম। যখন ঘুম ভাঙল তখন বেলা 7টা। ভোরের রোদ খোলা জানলা দিয়ে বিছানায় এসে পড়েছে। গোছগাছ করে সংসার পেতে ফেলেছি। সঙ্গে কিছু চাল ডাল আলু ইত্যাদি এনেছিলাম, তাতে আরও 3-4 দিন চলে যাবে। ফুরিয়ে গেলে মালিকে দিয়ে শহরের বাজার থেকে আনিয়ে নেব। ট্রাঙ্কগুলো খুলে দেখলাম প্রয়োজনীয় দ্রব্য সবই আছে। দাড়ি কাটবার সরঞ্জাম, সাবান, তেল, আয়না, চিরুনি, কিছুই ভুল হয়নি। 1 বান্ডিল ধূপের কাঠিও রয়েছে দেখলাম, ভালোই হলো। এখন অবশ্যই একটু শীত আছে, কিন্তু গরম পড়তে আরম্ভ করলে মশার উপদ্রব বাড়তে পারে। চাকরটার বুদ্ধি আছে দেখছি। কতগুলো বই ও কাগজ পেন্সিল ট্রাঙ্কের মধ্যে পুরে দিয়েছে। যদিও এই 1 মাসের মধ্যে বই স্পর্শ করব না প্রতিজ্ঞা করেছি, তবু হাতের কাছে 2-1খানা থাকা ভালো। বইগুলো কিন্তু একেবারেই বাজে। পরলোক, ভূত দর্শন, উন্মাদ প্রতিভা, এইসব বই আমি পড়ি না। চাকরটা বোধহয় ভেবেছে আইন ছাড়া অন্য যে কোনো বই পড়লেই আমি ভালো থাকব। সে একটু আধটু লেখাপড়া জানে। সাধে কি বলে, অল্প বিদ্যা ভয়ঙ্করী। এখানেও একটা ছোটোখাটো গ্রন্থাগার আছে দেখছি। একটা ছোট আলমারিতে গোটা কয়েক পুরনো উপন্যাস, অধিকাংশেরই সামনের ও পেছনের পাতা ছেঁড়া। যা হোক, পড়বার যদি ইচ্ছে হয় বইয়ের অভাব ঘটবে না। দুপুরবেলাটা ভারী আনন্দে কাটল।
শূন্য বাড়িময় একাকী ঘুরে বেড়ালাম। পাহাড়ের উপর এই বৃহৎ বাড়ি কে তৈরি করেছিল? এর কোনো ইতিহাস আছে নাকি? কলকাতায় ফিরে বন্ধুকে জিজ্ঞাসা করব। বাড়ি যেই তৈরি করুক, তার রুচির প্রশংসা করতে হয়। যে পাহাড়ের উপর বাড়িটা প্রতিষ্ঠিত তা দেখতে অনেকটা উল্টানো বাটির মতো। কবি হলে আরও রসালো উপমা দিতে পারতাম, হয়তো সাদৃশ্যটাও আরও বেশি হতো, কিন্তু আমার পক্ষে উল্টানো বাটি যথেষ্ট। সাদা বাড়িখানা, তার উপর মাথা তুলে আছে। বাড়িখানা যেমন বৃহৎ তেমনই মজবুত। মোটা মোটা দেওয়ালের মাঝখানে বিশাল এক একটা ঘর। নিজের বিশালতার গৌরবে শূন্য আসবাবহীন অবস্থাতেও সর্বদা গম গম করছে। বাড়ির সামনে খানিকটা সমতল স্থান আছে, তাতে গোলাপ বাগান। গোলাপ বাগানের শেষে ফটক। ফটকের বাইরেই নিচে যাওয়ার ঢালু পাথর ভাঙা পথ বেঁকে গিয়ে বাড়ির কোল দিয়ে নেমে গেছে। ফটকের সামনে কিছু দূরে একটা প্রকাণ্ড কূপ। গভীর হয়ে কোথায় চলে গিয়েছে তার তল পর্যন্ত দৃষ্টি যায় না। কূপের চারপাশে আগাছা জন্মেছে। একটা শিমুল গাছ তার মুখের বিরাট গর্তটার উপর ঝুঁকে পড়েছে। কূপের ভিতর একখণ্ড পাথর ফেলে দেখলাম। অনেকক্ষণ পরে একটা ফাঁপা আওয়াজ আসলো। কূপটা নিশ্চয় শুষ্ক। সন্ধ্যার সময় কূপের কাছে গিয়ে দাঁড়ালাম। নিচে বেশ অন্ধকার হয়ে গিয়েছে। দূরে দূরে দু একটি প্রদীপ মিটমিট করে জ্বলতে আরম্ভ করেছে, কিন্তু উপরে এখনো বেশ আলো। পশ্চিম দিকটা গৈরিক ধুলোয় ভরে গিয়েছে, দেখতে ভারী চমৎকার। এই বাড়িতে আমার 2 দিন কাটল। হঠাৎ কাঁধের উপর একটা স্পর্শ অনুভব করে দেখি এক ঝলক রক্ত সেখানে পড়ে আছে, কিন্তু তখনই বুঝতে পারলাম রক্ত নয়, ফুল। শিমুল গাছটায় 2-4টে ফুল ধরেছিল। ইতিপূর্বে লক্ষ্য করি আর নেই। ফুলটা হাতে নিয়ে ফিরে আসলাম। মনে হলো এই স্থানের অধিষ্ঠাত্রী দেবতা ফুল দিয়ে আমাকে স্বাগত সম্ভাষণ করলেন। 9 ফেব্রুয়ারি। আজ শরীরটা ভালো ঠেকছে না, বোধহয় একটু জ্বর ভাব হয়েছে। মাথার মধ্যে কেমন একটা উত্তাপ অনুভব করছি। মোকদ্দমা নিয়ে যে অতিরিক্ত মানসিক পরিশ্রম করেছি তার কুফল এখনো শরীরে লেগে আছে। অকারণেই স্নায়ুমণ্ডল উত্তেজিত হয়ে ওঠে। আজ উপবাস করেছি, আশা করি কাল শরীর বেশ ঝরঝরে হয়ে যাবে। 10 ফেব্রুয়ারি। প্রাচীন গ্রীসের সংস্কার ছিল। প্রত্যেক গাছ, লতা, নদী, পাহাড়ের একটি করে অধিষ্ঠাত্রী দেবতা আছে। আধুনিক বিজ্ঞান শাসিত যুগে কথাটা হাস্যকর হলেও উপদেবতা অধিষ্ঠিত গাছপালার কথা কল্পনা করতে মন্দ লাগে না। সাঁওতালদের মধ্যেও শুনেছি এইরূপ সংস্কার আছে। যারা বনে জঙ্গলে বাস করে তাদের মধ্যে এই প্রকার বিশ্বাস হয়তো স্বাভাবিক। মানুষ যেখানেই থাকুক, দেবতা সৃষ্টি না করে থাকতে পারে না। আমরা সভ্য হয়ে ইট পাথরের মন্দিরের মধ্যে দেবতার প্রতিষ্ঠা করেছি। যারা বনের মানুষ তারা গাছপালা, নদীনালাতেই দেবতার আরোপ করে সন্তুষ্ট থাকে। আত্মবিশ্বাসের যেখানে অভাব সেখানেই দেবতার জন্ম। মানুষ সহজ অবস্থায় ভূত, প্রেত, উপদেবতা, এমনকি দেবতা পর্যন্ত বিশ্বাস করতে পারে না। ওসব বিশ্বাস করতে হলে রীতিমতো মস্তিষ্কের ব্যাধি থাকতে হবে। কিন্তু সে যা হোক, উপদেবতার কথা কল্পনা করতে বেশ লাগে। আমার
ওই শিমুল গাছটার যদি একটা দেবতা থাকতো, তাকে দেখতে কেমন হতো? কিংবা অতদূর যাওয়ার প্রয়োজন কি? এই পাহাড়টারও তো একটা দেবতা থাকা উচিত। তিনি বা কিরূপ দেখতে শুনতে? তিনি যদি হঠাৎ একদিন আমাকে দেখা দেন, তবে কেমন হয়? এগারোই ফেব্রুয়ারি। দিনের বেলাটা পাহাড়ের ওপরেই এধার ওধার ঘুরে এবং রান্নাবান্নার কাজে বেশ একরকম কেটে যায়। কিন্তু সন্ধ্যার পর থেকে ঘুমোতে যাওয়ার আগে পর্যন্ত এই 3-4 ঘন্টা যেন কিছুতেই কাটতে চায় না। এখন কৃষ্ণপক্ষ চলছে। সূর্যাস্তের পরই চারিদিক ঘুটঘুটে অন্ধকার হয়ে যায়। তখন পৃথিবীর বুকের সমস্ত দৃশ্য যেন লেপে মুছে একাকার হয়ে যায়। কেবল আকাশের তারাগুলো যেন অত্যন্ত কাছে এসে চোখ মেলে চেয়ে থাকে। আমি ইকমিক কুকারে রান্না চড়িয়ে দিয়ে লণ্ঠন জেলে ঘরের মধ্যে চুপচাপ বসে থাকি। লণ্ঠনের ক্ষীণ আলোয় ঘরটা সম্পূর্ণ আলোকিত হয় না। আনাচে কানাচে অন্ধকার থেকে যায়। এই নির্জন প্রকাণ্ড বাড়িতে আমি একা। 12ই ফেব্রুয়ারি। মনটা অকারণে বড় অস্থির হয়ে আছে। সন্ধ্যার পর থেকে কেবলই মনে হচ্ছে যেন কার অদৃশ্য চোখ আমাকে অনুসরণ করছে। বারবার ঘাড় ফিরিয়ে পিছনে দেখছি, অথচ বাড়িতে আমি ছাড়া আর কেউ নেই। স্নায়বিক উত্তেজনা, তাতে সন্দেহ নেই, কিন্তু বড় অস্থির বোধ হচ্ছে। নার্ভের কোনো ওষুধ সঙ্গে থাকলে ভালো হতো। 13ই ফেব্রুয়ারি। কাল রাত্রে এক অদ্ভুত ব্যাপার ঘটেছে। আমার স্নায়ুগুলো এখনো ধাতস্থ হয়নি, কিংবা না না, ওসব আমি বিশ্বাস করি না। ঘুমিয়ে পড়েছিলাম অনেক রাত্রে। ঘুমটা ভেঙে গেল। কে যেন আমার সর্বাঙ্গে অতি লঘু স্পর্শে হাত বুলিয়ে দিচ্ছে। কি অপূর্ব রোমাঞ্চকর সে স্পর্শ তা বলতে পারি না। মুখের ওপর থেকে আঙুল চালিয়ে পায়ের পাতা পর্যন্ত নিয়ে আসছে, আবার ফিরে আসছে। ঘর অন্ধকার ছিল। এই শারীরিক সুস্পর্শের ভয়ে কিছুক্ষণ আচ্ছন্ন থেকে ধর্মর করে বিছানায় উঠে বসলাম। মনে হলো কে যেন নিঃশব্দে বিছানার পাশ থেকে সরে গেল। এতক্ষণে ঘুমের আবেশ একেবারে ছুটে গিয়েছিল। ভাবলাম চোর নয় তো, কিন্তু চোর গায়ে হাত বুলিয়ে দেবে কেন? তাছাড়া ঘরের দরজা বন্ধ করে শুয়েছে। আমি উচ্চস্বরে ডাকলাম, কে কে ওখানে? কোনো সাড়া নেই। গাটা ছমছম করতে লাগলো।
বালিশের পাশে দেশলাই ছিল। আলো জ্বাললাম। ঘরে কেউ নেই। দরজা আগের মতোই বন্ধ। ভাবলাম ঘুমিয়ে নিশ্চয় স্বপ্ন দেখেছি। এমন অনেক সময় হয়, ঘুম ভেঙেছে মনে হলেও ঘুম সত্যি ভাঙে না। নিদ্রা ও জাগরণের সন্ধিস্থলে মনটা অর্ধচেতন অবস্থায় থাকে। দরজা খুলে বাইরে আসলাম। খোলা বারান্দায় এসে দেখলাম এক আকাশ নক্ষত্র জল জল করছে। ঘরের বদ্ধ বায়ু থেকে বাইরে এসে বেশ আরাম বোধ হলো। একটা ঠান্ডা হাওয়া বাড়ির চারিদিকে যেন নিঃশ্বাস ফেলে বেড়াচ্ছে। কিছুক্ষণ এদিক ওদিক পায়চারি করবার পর একটু গাটা কেমন শীত শীত করতে লাগলো। আবার ঘরে ফিরে দরজা বন্ধ করে শুলাম। আলোটা নেভালাম না, কমিয়ে দিয়ে মাথার পাশে রেখে দিলাম। এটা কি সত্যই স্বপ্ন? রাত্রে আর ভালো ঘুম হলো না। 14ই ফেব্রুয়ারি। কাল আর কোনো স্বপ্ন দেখিনি। আধো আশা আধো আশঙ্কা নিয়ে শুতে গিয়েছিলাম, হয়তো আজ আবার স্বপ্ন দেখব। কিন্তু কিছুই দেখিনি। আজ শরীর বেশ ভালো বোধ হচ্ছে। চাল ডাল কেরোসিন তেল ইত্যাদি ফুরিয়ে গিয়েছিল, মালিকে দিয়ে বাজার থেকে আনিয়ে নিয়েছি। মালিটা যাতে গোয়ালা হলেও বেশ বুদ্ধিমান লোক, সেই যে তাকে আমার সামনে আসতে মানা করে দিয়েছিলাম। তারপর থেকে নিতান্ত প্রয়োজন না হলে আমার কাছে আসে না। কখন জল দিয়ে যায় আমি জানতেও পারি না। আমিও এসে অবধি পাহাড় থেকে নিচে নামিনি, সুতরাং মানুষের সঙ্গে মুখোমুখি সাক্ষাৎ একদিন হয়নি বললেই চলে। নিচে রাস্তা দিয়ে মানুষ চলাচল করতে দেখেছি বটে, কিন্তু এত দূর থেকে তাদের মুখ দেখতে পাইনি। আজ বাড়িতে চিঠি দিয়েছি, লিখেছি বেশ ভালো আছি, কিন্তু তাদের চিঠিপত্র দিতে বারণ করে দিয়েছি। আমার এই বিজনবাসের মাধুর্য চিঠিপত্রের দ্বারাও খণ্ডিত হয়, এটা আমার ইচ্ছে নয়। বাইরের পৃথিবীতে কোথায় কি ঘটছে না ঘটছে তার খোঁজ আমি রাখতে চাই না। 15ই ফেব্রুয়ারি। আজ আবার মনটা অস্থির হয়ে আছে। কি যেন হয়ে আছে, অথচ ঠিক বুঝতে পারছি না। শরীর তো বেশ ভালোই আছে, তবে এমন হচ্ছে কেন? কাল ভাবছি একবার শহরটা দেখে আসব। শুনেছি নবাবী আমলের অনেক দ্রষ্টব্য স্থান আছে। কাছেই কোথায় নাকি সীতাকুণ্ড নামে গরম জলের একটা প্রস্রবণ আছে। বন্ধু বলে দিয়েছিলেন সেটা দেখা চাই, অতএব সেটাও দেখতে হবে। ষোলোই ফেব্রুয়ারি। কাল রাত্রে আবার সেই রূপ ঘটেছে। স্বপ্ন নয়, এ স্বপ্ন নয়। স্পষ্ট অনুভব করলাম কে আমার পাশে বসে অতি কোমল হাতে ধীরে ধীরে আমার গায়ে হাত বুলিয়ে দিচ্ছে। অনেকক্ষণ চোখ বুজে নিস্পন্দ বক্ষে শুয়ে রইলাম। বালিশের তলায় ঘড়িটা টিকটিক করছে, আমি সেটাও শুনতে পেলাম। সুতরাং এই ঘুমের ঘুরে দেখা স্বপ্ন হতেই পারে না।
অদৃশ্য হাতটা কতবার আমার আপাদমস্তক গুলিয়ে গেল তা গুণে বলতে পারি না। একবার হাতখানা যখন আমার বুকের কাছে এসেছে, তখন হাত বাড়িয়ে আমি সেটা ধরতে গেলাম। মনে হলো আমার মুঠোর মধ্যে হাতটা গলিয়েও মিলিয়ে গেল। হাত বোলানোটা বন্ধ হলো। অনুভবে বুঝলাম সে শয্যার পাশে দাঁড়িয়ে আছে, এখনো যায়নি। আমি চোখ মেলে শুয়ে রইলাম, সেও দাঁড়িয়ে রইল। ঘর অন্ধকার, কিছুই দেখতে পাচ্ছি না। চোখ খুলে থাকা বা বুজে থাকায় কোনো পার্থক্য নেই। কান খাড়া করে শুনবার চেষ্টা করলাম কোনো শব্দ হয় কিনা। দরজায় কোথাও ঘুণ ধরেছে, তারই শব্দ শুনছি। আর কোনো শব্দ নেই। ষষ্ঠেন্দ্রিয়ের অনুভূতি দিয়ে বুঝলাম সে আস্তে আস্তে চলে গেল। আজ আর আসবে না। ঘুমিয়ে পড়লে হয়তো থাকতো। আমি যখনই ঘুমাই তখনই কি সে আমার সুপ্ত শরীরের উপর পাহারা দেয়? কিন্তু আশ্চর্য, আজ আমার একটুও ভয় করল না কেন? 17ই ফেব্রুয়ারি। আমার শিমুল গাছ রক্তে রাঙা ফুলে ফুলে ভরে উঠেছে। গাছে পাতা নেই, কেবলই ফুল। সেদিন যে আমার কাঁধের উপর এক ঝলক রক্তের মতো ফুল পড়েছিল, সে কি স্বাভাবিক? এত স্থান থাকতে আমার কাঁধের উপরই বা পড়ল কেন? তবে কি কোনো অদৃশ্য হাত গাছ থেকে ফুল ছিঁড়ে আমার গায়ে ফেলেছিল? কিন্তু কে সে? বৃক্ষ দেবতা, নাকি আমারই মতো মানুষের দেহ বিমুক্ত আত্মা? তাই কি? হ্যাঁ, একটা দেহহীন আত্মা। সে আমাকে পেয়ে খুশি হয়েছে, তাই কি আকারে ইঙ্গিতে জানাতে চায়? সে আমার সাথে বন্ধুত্ব স্থাপন করতে চায়, তাই কি সেদিন ফুল দিয়ে আমার সংবর্ধনা জানিয়েছিল? তবে কি সত্যই প্রেত জড়িয়েছে দেহমুক্ত অশরীরী আত্মা? বিশ্বাস করা কঠিন, বাট দেয়ার আর মোর থিংস ইন হেভেন আর আর্থ। একটা বিষয়ে ভারী আশ্চর্য লাগছে। ভয় করে না কেন? এই নির্জন স্থানে একলা আছি, এই অবস্থায় ভয় হওয়াই তো স্বাভাবিক। আঠেরোই ফেব্রুয়ারি। আনমনে দিনটা কেটে গেল। শূন্য বাড়িময়, কেবলই ঘুরে বেড়ালাম। প্রচণ্ড হাওয়া দিচ্ছে, ভীষণ ধুলো উঠছে। গঙ্গার চরের দিকটা বালিতে অন্ধকার, কিছু দেখা যায় না। আজ কিছু ঘটেনি। মনটা বড্ড উদাস মনে হচ্ছে। 19শে ফেব্রুয়ারি।
দিনটা যেন রাতের প্রতীক্ষাতেই কেটে গেল। আচ্ছা, দিনের বেলা কিছু অনুভব করি না কেন? সন্ধ্যার সময় দেখলাম পশ্চিম আকাশে সরু একটা চাঁদ দেখা দিয়েছে, যেন অসীম শূন্যে অপার্থিব একটু হাসি। অল্পক্ষণ পরেই চাঁদ অস্ত গেল। তখন আবার অন্ধকার জগৎটাকে গ্রাস করে নিল। ইকমিক কুকারে রান্না চড়িয়ে আনমনে বসেছিলাম। আলোটা সামনের ভাঙা টেবিলে বসানো ছিল। অদূরে কতকগুলো ধূপ জ্বালিয়ে দিয়েছিলাম। তারই সুগন্ধ ধোঁয়ায় ঘরটা ভরে উঠেছিল। আর তো যাই হোক, একটা কিছু না পড়ে থাকা যায় না। বসে বসে হঠাৎ কি মনে হলো, বাক্স থেকে সেই প্রেততত্ত্ব সম্বন্ধে বইখানা বার করে পড়তে আরম্ভ করলাম। গল্প, নেহাত গল্প। সত্য অনুভূতির ছায়া মাত্র এসব কাহিনীতে নেই। আমি যেমন করে তাকে অনুভব করেছি, চোখে না দেখেও সর্বাঙ্গ দিয়ে তার সামীপ্য উপলব্ধি করেছি, সেরূপভাবে আর কে প্রত্যক্ষ করেছে? এরা লিখেছে চোখে দেখেছে। চোখে দেখা কি যায়? যে আমার কাছে আসে সে কেমন দেখতে? আমারই মতো কি তার হাত পা শরীর আছে? মানুষের চেহারা নাকি অন্য কিছু? বই থেকে চোখ তুলে ভাবছি, এমন সময় আমার দৃষ্টির সামনে এক আশ্চর্য ইন্দ্রজাল ঘটল। ধূপের কাঠিগুলো থেকে যে ক্ষীণ ধোঁয়া উঠছিল, তা শূন্যে কুণ্ডলী পাকাতে পাকাতে যেন একটা বিশিষ্ট আকার ধারণ করতে লাগলো। অদৃশ্য কাঁচের শিশিতে রঙিন জল ঢাললে যেমন তা শিশির আকারটা প্রকাশ করে দেয়, আমার মনে হলো ওই ধোঁয়া যেন কোনো অদৃশ্য আধারে প্রবেশ করে ধীরে ধীরে তার আকার প্রাপ্ত হচ্ছে। আমি নিঃশ্বাস আটকে তা দেখতে লাগলাম। ক্রমে ধূসর রঙের একটি বস্ত্রের আভাস দেখা দিল। বস্ত্রের ভিতর মানুষের দেহ ঢাকা রয়েছে। বস্ত্রের ভাঁজে ভাঁজে তার পরিচয় পেতে লাগলাম। ধোঁয়ার কুণ্ডলী মূর্তি গড়ে চলল। আবছায়া মূর্তির ভিতর দিয়ে ওপারে দেওয়াল দেখতে পাচ্ছি, কিন্তু তবু তার আকার থেকে বেশ বোঝা যায় যে একটা মানুষের চেহারা। ধোঁয়া পাকিয়ে পাকিয়ে ঊর্ধ্বে উঠতে উঠতে ক্রমে মূর্তির গলা পর্যন্ত পৌঁছল। এইবার এইবার তার মুখ দেখতে পাবো। কিরকম কিরকম সে মুখ? বিকট, ভয়ানক। কিন্তু ঠিক এই সময় হঠাৎ সব ছত্রাকার হয়ে গেল। জানলা দিয়ে একটা দমকা হাওয়া এসে ওই ধোঁয়ার মূর্তিকে ছিন্ন ভিন্ন করে দিল। মুখ আর দেখা হলো না। প্রতীক্ষা করে রইলাম যদি আবার দেখতে পাই, কিন্তু আর সে মূর্তি গড়ে উঠল না। ফেব্রুয়ারি। সে আছে, তাতে তিলমাত্র সন্দেহ নেই।
এটা আমার উষ্ণ মস্তিষ্কের কল্পনা নয়। দিনের বেলা সে কোথায় থাকে জানি না, কিন্তু সন্ধে হলেই আমার পাশে এসে দাঁড়ায়, আমার মুখের দিকে চোখ মেলে থাকে। আমি তাকে দেখতে পাই না বটে, কিন্তু যা দেখতে পাওয়া যায় না তাই কি মিথ্যে? বাতাস দেখতে পাই না তো বাতাস কি মিথ্যে? শুনেছি এক প্রকার গ্যাস আছে যা গন্ধহীন ও অদৃশ্য, অথচ তা মানুষের ভিতর গেলে মানুষ নাকি মারা যায়। সেই গ্যাস কি মিথ্যে? না, সে আছে, আমার মন জানিয়েছে সে আছে। 21শে ফেব্রুয়ারি। কে কে সে? তার স্পর্শ আমি অনুভব করেছি, কিন্তু তাকে স্পর্শ করতে পারি না কেন? ছুতে গেলেই সে মিলিয়ে যায় কেন? সে দেখা দিতে চেষ্টা করে জানি, কিন্তু দেখা দিতে পারে না কেন? রক্ত মাংসের চোখ দিয়ে কি এদের দেখা যায় না? আমি এখন ঘুমানোর আগে ডায়েরি লিখছি, আর সে ঠিক আমার পিছনে দাঁড়িয়ে আমার লেখা পড়ছে। আমি জানি আমার শরীর রোমাঞ্চিত হয়ে উঠছে, কিন্তু মুখ ফেরালেই তাকে দেখতে পাবো না, সে মিলিয়ে যাবে। কেন কেন এমন হয়? তাকে কি দেখতে পাবো না? দেখবার কি দুর্দম আগ্রহ যে প্রাণে জেগেছে, তা কি বলবো? তার দেহহীন অদৃশ্যতাকে যদি কোনো রকমে ফুটিয়ে তুলতে পারতাম। কোনো কি উপায় নেই? বাইশে ফেব্রুয়ারি। কাল রাত্রে সে আর আসেনি। সমস্ত রাত তার প্রতীক্ষা করলাম, কিন্তু তবু সে এলো না। কেন আসলো না? তবে কি আর আসবে না? নিজেকে অত্যন্ত নিঃসঙ্গ মনে হচ্ছে। আমার প্রত্যেক রাতের সহচর হঠাৎ আমাকে ফেলে চলে গেছে, আর যদি না আসে, 23শে ফেব্রুয়ারি। জেনেছি সে নারী। এ কি অভাবনীয় ব্যাপার, যেন ধারণা করতে পারছি না। আজ সকালে স্নান করে চুল আঁচড়াতে গিয়ে দেখি এক গাছা লম্বা কালো চুল আমার চিরুনিতে জড়ানো রয়েছে। এই চুল আমার চিরুনিতে কোথা থেকে আসলো? কোথা থেকে আসলো? বুঝেছি তার চুল। সে নারী, সে নারী। কখন তুমি আমার চিরুনিতে চুল রেখে গিয়েছো? চুল রেখে গিয়েছো? কি সুন্দর তোমার চুল। তুমি আমায় ভালোবাসো, তাই বুঝি আমার চিরুনিতে চুল রেখে গিয়েছো? চুল রেখে গিয়েছো না? আমার আয়নায় মুখ দেখেছিলে কি? কেমন সে মুখ?
তার প্রতিবিম্ব কেন আয়নায় রেখে যাওনি? হ্যাঁ? তাহলে তো আমি তোমাকে দেখতে পেতাম। ও গো রহস্যময়ী, দেখা দাও। এই এই সুন্দর সুকোমল চুল গাছে যে তরুণ তনুর শোভা বর্ধন করেছিল, সেই দেহখানি আমায় একবার দেখাও। আমি যে তোমায় ভালোবাসি, তুমি নারী তা জানবার আগে থেকেই যে তোমায় ভালোবাসি, তোমায় ভালোবাসি তার আগে থেকে যে তোমায় ভালোবাসি। কেমন কেমন তোমার রূপ? যে শিমুল ফুল দিয়ে প্রথম আমায় সম্ভাষণ করেছিলে, তারই মতো দিক আলো করা রূপ কি তোমার? তারই মতো? তাই কি নিজের রূপের প্রতিচ্ছবিটা সেদিন আমার কাছে পাঠিয়েছিলে? হ্যাঁ, তোমার ঠোঁটখানা সেই লাল বর্ণ, পায়ের আলতা কি ওরই রঙে রাঙা? হ্যাঁ, কেমন কেমন করে কোন ভঙ্গিতে বসে তুমি আমার চিরুনি দিয়ে চুল বেঁধেছিলে গো? হ্যাঁ, কেমন করে চুল বেঁধেছিলে? একটা রক্তরাঙা শিমুল ফুল কি সেই খোঁপায় পড়েছিলে? হ্যাঁ, খোঁপায় পড়েছিলে না? আমার আমার এই 36 বছর বয়স পর্যন্ত কখনো আমি নারীর মুখের দিকে চোখ তুলে দেখিনি। আজ আজ তোমাকে না দেখেই তোমার প্রেমে আমি পাগল হয়েছি, পাগল হয়েছি তোমার প্রেমে। ও গো অশরীরিণী, একবার একবার রূপ ধরে আমার সামনে এসে দাঁড়াও। একবার একবার 24শে ফেব্রুয়ারি। তার প্রেমের মোহে আমি ডুবে আছি। আহার নিদ্রায় আমার প্রয়োজন কি? আমার মনে হচ্ছে এই অপরূপ ভালোবাসা আমাকে জর্জরিত করে ফেলেছে। আমার অস্থি, মাংস, মেদ, মজ্জা জীর্ণ করে অম্ল রসের মতো আমাকে পরিপাক করে ফেলেছে। এমন না হলে ভালোবাসা, এমন এমন না হলে ভালোবাসা। 25শে ফেব্রুয়ারি। আজ সকালে হঠাৎ মালিটার সঙ্গে দেখা হয়ে গেল। তাকে গালাগালি দিয়ে তাড়িয়ে দিয়েছি। মানুষের মুখ আমি আমি দেখতে চাই না। সমস্ত দিন কিছু কিছু খাবার খাইনি, আর ভালো লাগে না। খাবার দাবারে রুচি নেই। তাছাড়া রান্নার হাঙ্গামা অসহ্য। গরম গরম পড়ে গেছে। মাথার ভিতরটা ঝাঁঝা করছে। কাল কাল সারা রাত্রি জেগেছিলাম, কিন্তু তাকে দেখতে পেলাম না। সে সে কাল আমার পাশে এসে শুয়েছিল। স্পষ্ট অনুভব করেছি তার অস্পষ্ট মধুর দেহ সৌরভ। আঘ্রাণ করেছি, কিন্তু তাকে ধরতে গিয়ে দেখলাম শূন্য, কিছু নেই। জানি জানি
সে আমার চোখে দেখা দেবার জন্য, আমার বাহুতে ধর দেবার জন্য আকুল আকুল হয়ে আছে, কিন্তু পারছে না। তার এই ব্যর্থ আকুলতা আমি মর্মে মর্মে উপলব্ধি করছি। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত খোলা আকাশের তলায় পায়চারি করেছি। সেও আমার পাশে পাশে বেরিয়েছে। তাকে বারবার জিজ্ঞাসা করেছি কি করলে তার দেখা পাবো। সে উত্তর দেয়নি, কিংবা তার উত্তর আমার কানে পৌঁছয়নি। সকাল হতেই সে চলে গেল। মনে হলো ওই রক্তরাঙা শিমুল গাছটার দিকে অদৃশ্য হয়ে গেল। মানুষের চোখে তাকে দেখতে পাওয়া কি সম্ভব নয়? 26শে ফেব্রুয়ারি। না না, রক্ত মাংসের শরীরে তাকে পাবো না। সে সে সূক্ষ্ম লোকের অধিবাসিনী। স্থূল মর্তলোক থেকে আমি আমি তার নাগাল পাবো না। আমার আমার এই জড় দেহটাই ব্যবধান হয়ে দাঁড়িয়েছে। ছি, 27শে ফেব্রুয়ারি। না, খাবার নেই, ঘুম নেই, মাথার মধ্যে আগুন জ্বলছে। আয়নায় আয়নায় নিজের মুখ দেখলাম। এ কি সত্যই আমি? এ কি সত্যই আমি? না না, অন্য কেউ, না অন্য কেউ। আমি আমি তাকে চাই, চাই যেমন করেই হোক, চাই যেমন করেই হোক, চাই। এই এই তুচ্ছ শরীরে যদি না পাই, তবে তবে 28শে ফেব্রুয়ারি। হ্যাঁ, সেই ভালো, আর পারি না। শিমুল গাছের যে ডালটা কূপের মুখে ঝুঁকে আছে, তাতে তাতে একটা দড়ি টাঙিয়েছি। আজ সন্ধ্যায় যখন তারা আসার সময় হবে, তখন তখন সখী সখী, আর দেরি নেই। আজ ফাগুনের সন্ধ্যায় যখন চাঁদ উঠবে, তুমি তুমি চুল বেঁধে তৈরি থেকো। আজ আজ তোমার রক্তরাঙা ফুলের থালা সাজিয়ে রেখো। আমি আসবো, আমি আসবো, তোমায় তোমায় চোখ ভরে দেখবো। আজ আজ আমাদের পরিপূর্ণ মিলন রাত্রি। আমি আসবো, আমি আসবো, আমি আসবো। বড়দা এবার ধীরে ধীরে ডায়েরিটা বন্ধ করলো। বলল, এইখানেই লেখা শেষ। শেষ হলো শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের রচনা অবলম্বনে অশরীরী। গল্প পাঠ বড়দা এবং ডায়েরি লেখকের চরিত্রে চান্দ্রিক দে। ধ্বনি পরিকল্পনায় স্নেহাদ্র শর্মা।
পরিচালনায় চান্দ্রিক দে। আবার পরের সপ্তাহে দেখা হবে আরও একটি রোমাঞ্চকর গল্প নিয়ে।